ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। ওরিয়েন্টেশন প্রোগ্রাম যদিও এটা নাম দিয়েছি, বাট এটার একটা পারপাস হলো সবাইকে কিছু মেসেজ দেওয়া, সবাইকে মিনিমাম গাইড করা। এই প্রোগ্রামটা সবার জন্যই উন্মুক্ত। এরপরেও এই প্রোগ্রামটা রেকর্ডেড ভার্সনটা আমরা ইউটিউবে পাবলিক করে আপলোড দিব, যাতে করে আমাদের এই মেসেজটা সবাই পেয়ে যায়। যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দুইটা ডিসক্লোজার আছে। নাম্বার 1 ডিসক্লোজার, যারা লাইভ অ্যাটেন্ড করছেন তাদের জন্য প্রযোজ্য, যেটা রেকর্ড করা হচ্ছে, আপনার জিনিসটা রেকর্ড করা হয়ে যেতে পারে। আর নাম্বার 2 ডিসক্লোজার, আমাদের এটা একটা আমার অনলাইন কোচিং এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো এখানে আমার কিছু ফিনান্সিয়াল বেনিফিট আছে। সো আমার কথায় আপনার কাছে মনে হতে পারে যে আমি সামথিং প্রমোট করতেছি। দিস ইজ ডিসক্লোজার, মাথায় রাখলে আর এরকম হবে না আশা করি। ঠিক আছে, এখন আসেন আমি রিল্যাক্স মোড। আমরা শুনবো যে আমরা কি কি মিস্টেক করি ইউএসএমএল প্রিপারেশনের ক্ষেত্রে, এবং কমন কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা দিব। ঠিক আছে, মোস্ট কমন একটা অ্যান্সার, মোস্ট কমন একটা ট্রেন্ড এখন আমি যেটা শুনতে পাচ্ছি স্টুডেন্টদের মাঝখানে, আমার সাথে অনেক মানুষের কমিউনিকেশন হয়, সেটা হলো যে ভাইয়া হোয়াট অ্যাবাউট স্কোর। কারণ আমরা জানি পূর্বে ইউএসএমএল স্টেপ 1 এর স্কোরটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন স্কোরটা নাকি চলে যাচ্ছে, 2022 সালে চলে যাচ্ছে। এখন অনেকে খুব ট্রিকি একটা গেম খেলতে যাচ্ছে। ওয়েল, আমি স্টেপ 1টা সেই স্কোর চলে যাওয়ার আগে দিব, তাহলে আমার স্কোর থাকবে, অন্য মানুষের স্কোর থাকবে না। ওয়াও, আই ডোন্ট থিঙ্ক এই গেম প্ল্যানটা এভাবে কাজে দিবে। কারণ আপনি যে সময় অ্যাপ্লাই করবেন, এনআরএমপির অর্থাৎ ন্যাশনাল রেসিডেন্সি ম্যাচিং প্রোগ্রাম, এখানে আপনাকে হোমোজেনাস করে তোলা হবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে যেই মানুষটা ডিসেম্বরে পরীক্ষা দিছে, ডিসেম্বর 2021 পরীক্ষা দিছে, তার স্কোর আছে, এবং যে জানুয়ারি 2022 তে পরীক্ষা দিচ্ছে তার স্কোর নাই। এখন আপনি চাচ্ছেন প্রোগ্রাম ডিরেক্টরকে আপনার সেই স্কোর দিয়ে ইমপ্রেস করতে। আই ডোন্ট থিঙ্ক এটা সেই সময় পসিবল হবে। কারণ এটা কিভাবে করা হবে না সেটা বলে দিই। অর্থাৎ ইসিএফএমজি সেই স্কোরটা সেন্ড করবে না। তাহলে আপনি তখনই বেনিফিশিয়াল হবেন যতক্ষণ পর্যন্ত এটা ইসিএফএমজি হোমোজেনাস না করে। অর্থাৎ আপনি যদি 2022 সালে অ্যাপ্লাই করেন অথবা 2021 সালে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার কেস সিনারিওটা ডিফারেন্ট হবে। সো শুধু শুধু এই ট্রিকি গেম, নিজেকে এরকম চতুর ভাবাটা মনে হয় না, মানে আসলে আসলে আপনি চতুর। এটা অ্যাকচুয়ালি যেই বুদ্ধি দিচ্ছে আমার কাছে এখানে মনে হয় না সে কোনো ওয়াইজ বুদ্ধি দিচ্ছে। তবে হ্যাঁ, এই যে স্কোরটাকে পাস ফেল করতেছে, এখন এটাকে আমরা কিভাবে নিতে পারি, কিভাবে আমরা স্ট্র্যাটেজিটা করতে পারি, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে থিঙ্ক করা উচিত। এটা আমার জাস্ট একটা পার্সোনাল অপিনিয়ন। মেবি আমি ইসিএফএমজি অর সামহাওয়্যার দেখছি, একেবারেই পার্সোনাল না, যে ব্যাপারটা যখন স্কোর থাকবে না তখন যদি এরকম অ্যাপ্লিকেন্ট থাকে যে কিছু মানুষ যাদের স্কোর আছে, কিছু মানুষ যাদের স্কোর নাই, এটাই তো হবে, রাইট? যে যারা 2022 আগে পরীক্ষা দিছে, যারা 2022 পরে পরীক্ষা দিছে, অর্থাৎ স্কোর আছে, স্কোর নাই, যখন তারা রেসিডেন্সিতে অ্যাপ্লাই করবে সবাইকে হোমোজেনাস করে দেওয়া হবে। অর্থাৎ ইরাস সেই স্কোরটাই পাঠাবে না, ইসিএফএমজি সেই স্কোরটাই প্রোগ্রাম ডিরেক্টরের কাছে পাঠাবে না। সো প্রোগ্রাম ডিরেক্টর আপনাকে ডিস্টিংগুইশ করতে পারবে না। বাট হ্যাঁ, হ্যাভিং এ গুড স্কোর আপনার জন্য একটা আলাদা বেনিফিট দিতে পারে। কিরকম? ধরেন আপনি 2021 সালের মধ্যে পরীক্ষা দিলেন, আপনার একটা ভালো স্কোর আছে, 240 আসছে। এখন আপনি এই স্কোরটাকে কাজে লাগিয়ে কিছু ইমপ্রেশনের কাজ করতে পারেন। কিরকম? আপনি রিসার্চ পজিশন খুঁজতেছেন, আপনি অবজারভারশিপ খুঁজতেছেন, তখন আপনি সিভি সেন্ড করলেন, ইমেল সেন্ড করলেন, তখন আপনি বললেন, হে, এই দেখো আমি স্টেপ অন করছি, এই দেখো আমার স্কোর ভালো, আমি কোয়ালিফাইড। আমরা সবাই মিউট রাখবো, কেমন? সো আপনি তখন তাকে হয়তোবা কিছুটা ইমপ্রেস করতে পারবেন যে ওয়েল, সে একটা ভালো স্কোর করছে, সে ট্র্যাকে আছে, যেহেতু সেই স্টেপ 1 ভালো স্কোর করছে, মোস্ট লাইকলি সে বাকিগুলো স্টেপে ভালো করবে। ওকে, সে কোয়ালিফাইড, তাকে নেওয়া যায় আমাদের রিসার্চ টিমে অথবা আমাদের যে কোনো জায়গায়। এইভাবে আপনাকে একটু হেল্প দিতেও পারে। এখন স্কোরের এই পাস ফেল ব্যাপারটাকে আমি আসলে আমি পার্সোনালি কিভাবে দেখি? পার্সোনালি ভালোভাবে দেখি এই জন্য কারণ আমি সবসময় আসলে যে মানুষগুলো খুব সাফার করতেছে তাদের পক্ষ নিতে পছন্দ করি। তাহলে যে মানুষটা এত কষ্ট করে প্রিপারেশন নিল, প্রিপারেশন নেওয়ার পরে তার স্কোরটা খারাপ হলো, আমি না স্বভাবগতভাবে তার পাশে যেয়ে দাঁড়াবো। ঠিক আছে? সো তার জন্য যেটা ফেভারের আমি তার কাছে চলে যাব। স্কোরটা পাস ফেল হলে ফেভারটা হবে তাদের জন্য যাদের স্কোরটা অ্যাক্সিডেন্টালি খারাপ হয়ে গেছে অথবা খুব বেশি স্ট্রাগল করতেছে। এনবিএম স্কোর আসতেছে না, দ্যাটস ওয়াই তারা পরীক্ষা দিতে পারতেছে না। আমি 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 পার্সোনাল, এটা আমার পার্সোনাল চয়েস। আমি তাদের ফেভারে যেটা হবে আমি তাদের জন্য চলে যাব। ইন জেনারেল কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। সো ইন জেনারেল এই কথাটা একেবারে মিথ্যা না যে আইএমজির এফেক্টেড হবে। হ্যাঁ, মিথ্যা না, কারণ একটা স্ট্রেংথ কমে যাবে। বাট বাট আপনাকে ফোর্স করা হচ্ছে আপনি আদার অ্যাক্টিভিটি করেন। ফর এক্সাম্পল আপনি রিসার্চ করেন। ঠিক আছে? একটু চিন্তা করে দেখেন, এটা কিন্তু আমাদের লং টার্ম গোলের জন্য ভালো। যখন আপনাকে শুধু ফোর্স করা হচ্ছে বি এ বুকিশ পারসন, পড়ো, ভালো পরীক্ষা দাও। আর এখন আপনাকে ফোর্স করা হচ্ছে পড়ো, আদার অ্যাক্টিভিটি করো, রিসার্চ করো।
কিছু পাবলিকেশন বানাও, ভলান্টিয়ারিং করো, তাহলে আপনাকে আদার অ্যাক্টিভিটিতে ফোর্স করা হচ্ছে। আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে না, ঠিক আছে? যদি এটা একদম কমপ্লিটলি আমার অভিমত। আরেকটা ব্যাপার আছে। স্কোরের ব্যাপারে আমরা একটু অবসেসড হয়ে যাই। কারণ স্টেপ 1 আমাদের ফার্স্ট পরীক্ষা। তো আমরা হয় কি একদম অবসেসড হয়ে যাই যে আমাকে 250, 260 পেতেই হবে। অর্থাৎ পারফেক্ট হতে হবে। আমরা সবাই একটা কথা জানি, সেটা হলো পারফেকশন ইস দ্য এনিমি অফ গুড। যখন আমি ভিশনটা খুব হাই থাকে, যেখানে দেখা যাচ্ছে 230 আমার জন্য গুড স্কোর ছিল। কিন্তু আমি সেই 250 পড়ার জন্য আমি ১ম থেকেই অবসেসড। আমার পড়ার সময় অবসেসড। অবসেসড কেন বলতেছি? কারণ এটা আমার টাইম কিল করতেছে। আমি প্রতি সময় ভাবতেছি এই কোয়ালিটিতে না পড়লে মনে হয় আগাতে পারবো না, 250 আসবে না। তো দেন আমার প্রিপারেশনটা লেংদি হচ্ছে। দেন আমি প্রিপারেশনের ফেজটাতে স্টার্ট হয়ে বসে থাকতেছি। যখন আমি প্রিপারেশন ফেজটাতে স্টার্ট হয়ে বসে থাকতেছি তখন আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। যখন আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি তখন আমার লার্নিং হ্যাম্পার্ড হচ্ছে। যখন আমার লার্নিং হ্যাম্পার্ড হচ্ছে তখন আমার আউটকাম অবশ্যই এফেক্টেড হবে। সো আই থিংক পাস ফেলটাতে নিয়ে গেলে এই ফার্স্ট স্টেপটার যেই এনক্সাইটিটা অনেকটা কমবে। এই এনক্সাইটিটা কমলে কিভাবে ভালো হবে? অর্থাৎ আমরা একদম বেসিক স্টেপটা শেষ করে নেক্সট স্টেপ ক্লিনিক্যালে তাড়াতাড়ি চলে যেতে পারবো। এখন পাস ফেল করার কারণে যেটা মিস্টেক হওয়ার একটা চান্স আছে, ফিউচার মিস্টেক। আমি আজকে আলোচনা করব আমরা ইউজুয়ালি কি মিস্টেক করি, দ্যাট মিনস প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে পাস ফেল করার কারণে আমরা ফিউচারে কি মিস্টেক করতে পারি। সো ফিউচারে আমাদের মিস্টেক যেটা হতে পারে সেটা হলো লেস পারফেক্ট হওয়া। অর্থাৎ পারফেকশনিজমের মধ্যে একটা রেঞ্জ আছে। আপনি খুব বেশি ওভার পারফেক্ট হতে গেলে প্রবলেম, লেস পারফেক্ট হতে গেলে তো ফেল করে ফেলবো। সো পাস ফেল যখন হবে তখন আমরা যেটা করব, আমাদের এই প্রিপারেশনটা যদি খুব বেশি লাইট হয়ে যায় তাহলে আপনি ফেল করবেন। আর আপনি যদি ফেল করেন তাহলে আপনার ম্যাচ পাওয়াটা খুব কঠিন হবে। কারণ আমরা জানি ন্যাশনাল রেসিডেন্সি ম্যাচ প্রোগ্রামে কারো যদি ইউএসএমএল তে একটা অ্যাটেম্প্ট থাকে সেক্ষেত্রে তার ম্যাচ পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। খুব হার্ড হয়ে যায়। এটা একটা ঘটনা ঘটতে পারে যে কেউ যদি খুব অল্প প্রিপারেশন নিয়ে জাম্প করে। যে চিন্তা করে ওয়েল ইটস নট এ স্কোরিং এক্সাম। এটা জাস্ট পাস ফেল এক্সাম। তাহলে লেটস ডু ইট। দেন রিস্ক নিল, ফেল করলো। অনেক এক্সাম্পল আছে। এটা হতে পারে, এই ব্যাপারে কেয়ারফুল হতে হবে। কিভাবে কেয়ারফুল হবো ভাই? আপনার সাজেশন কি? স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় যে জিনিসটা ৩ বার করলো। যেমন আমরা সবাই এসএসসি, এইচএসসি তে যখন অভিকর্ষ ত্বরণের মান বের করছি, একটু মনে করে দেখেন আপনি ৩ বার বের করতেন। মনে আছে? ৩ বার কাউন্ট করতেন, তারপরে আপনি গড় করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসব বের করতেন। ঠিক আছে? এট লিস্ট গড় করতেন। ওই যে মনে আছে স্কুল কলেজে ৩ বার করতেন। এই সেম জিনিসটা না আমি রিসার্চও করি। অর্থাৎ কোন একটা জিনিস যদি ৩ বার হয় তাহলে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তাহলে আপনি যেটা করবেন, আপনি মিনিমাম ৩ টা এনবিএমি দিবেন। পরীক্ষার একদম কাছাকাছি পর্যায়ে মোস্ট প্রেডিক্টিভ ৩ টা এনবিএমি, ৩ টা অ্যাসেসমেন্ট দিবেন। যদি দেখেন তাদের স্কোর গুলোতে আপনি পাস মার্কের চেয়ে অনেক বেশি হাই স্কোর করতেছেন, অর্থাৎ পাস মার্ক ধরেন ১৯৫ অর ২০০, কিন্তু আপনি 220 পাস করতেছেন, তাহলে মোস্ট লাইকলি আপনি ফেল করবেন না। কারণ আপনি ৩ টাতেই ২২০ এর উপরে। আর যদি দেখেন ৩ টা এনবিএমি তে অথবা ৩ টা অ্যাসেসমেন্টে আপনার স্কোরের রেঞ্জটা খুব আনপ্রেডিক্টেবল। অর্থাৎ কোন মানে আপনার এই ৩ টা স্কোর একটা চেয়ে আরেকটা অনেক দূরে অবস্থিত। সেক্ষেত্রে আমি বলব আপনার স্ট্যাটিস্টিক্যালি এটা অত সিগনিফিকেন্ট না, সো আপনাকে আরো অ্যাসেসমেন্টের সংখ্যা বাড়াতে হবে। তো যাই হোক, সব সলিউশন আমি একদিনে দিতে পারবো না। আমি বললাম পাস ফেল করার কারণে স্টুডেন্টের ২ টা বায়াস হতে পারে। ১, খুবই বেশি আন্ডার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিল, ফেল করলো। ২, সে কনসেপ্টের উপরে টোটালি এমফাসাইজ করলো না। যখন একটা মানুষ এই স্টেপ 1 এর কনসেপ্টের উপরে এমফাসাইজ করবে না, তখন তার স্টেপ 2 সি কে এফেক্টেড হবে। মোস্ট লাইকলি তার স্টেপ 3 ও এফেক্টেড হবে। মোস্ট লাইকলি। তার মানে এই জিনিসটা হতো না যদি স্টেপ 1 টা পাস ফেল না কনভার্ট করতো। তাহলে ওই স্টুডেন্টটা হয়তোবা এরকম বায়াসড হতো না। দেন মেক সিওর যে আপনি কনসেপ্টের ব্যাপারে কম্প্রোমাইজ করতেছেন না, রিগার্ডলেস অফ পাস ফেল অর স্কোরিং সিস্টেম। ঠিক আছে? সো এটা আমি বললাম, ফিউচার আমাদের এই মিস্টেক হতে পারে। আমার পার্সোনাল অপিনিয়ন, আপনি এগ্রি হতেও পারেন, না হতে পারেন, ইটস ইওর চয়েস। এখন আমরা যেটা বলবো যে আমরা ডিউরিং প্রিপারেশন কি মিস্টেক করি সবাই কমনলি। ওয়েল, আমার এই ব্যাপারে আপনারা যে কেউ এড করতে পারেন। আমি সবার কমেন্ট অ্যাকসেপ্ট করব যে আপনি আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার কাছে কোনটা মোস্ট কমন মিস্টেক ছিল, আপনার জন্য কোনটা খুব ক্রিটিক্যাল মিস্টেক ছিল। টু মি, আমি যতগুলো স্টুডেন্ট দেখলাম, আমি অ্যাকচুয়ালি ইউএসএমএল স্টেপ 1 এর কোচিং করাই 2017 থেকে, অর্থাৎ আমি ইউএসএমএল স্টেপ 1 দিয়েই শুরু করে দেই কোচিং করানো। আর আমি বেসিক্যালি মেডিকেল সায়েন্স পড়াই 2012 থেকে, সো এটা অনেক লং স্টোরি। আমার অনেক স্টুডেন্ট যাদেরকে আমি একদম পার্টিকুলারলি স্টেপ 1 এর জন্য পড়াইছি, অর পার্টিকুলারলি স্টেপ 1 এর জন্য পড়াই নাই, বাট মেডিকেল সায়েন্সের জন্য পড়াইছি। আমার এরকম অনেক স্টুডেন্ট যারা স্টেপ 1 পাস করে ফেলছে, এটা আনকাউন্টেবল। আমি যদিও ফেসবুকে ওইভাবে পোস্ট দেওয়া হয় না যে আমার প্রিভিয়াস ব্যাচ থেকে কত, বাট আনকাউন্টেবল পর্যায়ে চলে গেছে এই জিনিসটা এখন, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ কেউ ফেল করে নাই, ঠিক আছে, এবং এত মানুষ পরীক্ষা দিছে, এত 230, এত 240, আই এম ব্লেসড উইথ দ্যাট, ঠিক আছে, এটা একটা অনেক ভালো ফিলিং। তো সবার একটা ডেটা আমার কাছে আছে যে যারা সাকসেস হচ্ছে, যারা সাকসেসফুল হচ্ছে না, আমার অনেক স্টুডেন্টের জন্য খুব মন কাঁদে যে এত ব্রিলিয়ান্ট, কিন্তু জাস্ট এই মিস্টেকটার জন্য সে আগাচ্ছে না, ওর পরীক্ষা খারাপ করতেছে, ব্লা ব্লা। এখন আসেন কি কি আমাদের মিস্টেক। নাম্বার 1 হলো ল্যাক অফ কারেজ। এই কথাটা মনে রাখবেন, অনেক কিছুতে আপনি এটা ফেলতে পারবেন যে ল্যাক অফ কারেজ। আপনাকে মানে সাকসেসফুল মানুষ হতে হলে শুধু মেরিট থাকলে হবে না, শুধু হার্ড ওয়ার্কিং ক্যাপাসিটি থাকলে হবে না, সাথে না আপনার একটু সাহস থাকা লাগবে, আপনাকে একটু ঝুঁকি নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, না হলে হবে না, ট্রাস্ট মি। ঠিক আছে, তাহলে কারেজের কথা কেন বললাম, দেখেন আমরা যখন ইউএসএ, আপনি কারেজ দিয়ে অনেক কিছু ডিফাইন করা যাবে। যেমন আমি বলবো মোস্ট কমন মিস্টেক ডিসিশন নিতে লেট করা, মোস্ট কমন মিস্টেক প্রিপারেশন নিতে দেরি করা। অনেকে দেখা যাচ্ছে ডিসিশনই নিতে পারতেছে না, ভাই ইউএসএ মিলি নাকি এমআরসিপি নাকি প্ল্যান, ওয়েল ডিসিশন আর্লি দেন জাম্প ইন। ডিসিশন নিয়ে ফেলছি, ভাই আমি ডিসিশন নিয়েছি আমি ইউএসএ মিলি দিব, বাট এখন পড়াশোনা শুরু করব না, পড়াশোনা শুরু করবো আরো পরে। ওকে, ডাজ ইট মেক এনি সেন্স? অ্যাকচুয়ালি নো। কি এমন ব্যস্ততা আমাদের যে 1 ঘন্টা করে পড়া যাবে না? কি এমন ব্যস্ততা যে 2 ঘন্টা করে পড়া যাবে না? সো আমার সাজেশন, যখনই ডিসিশন নিবেন জাম্প ইন। কোশ্চেন আপনাদের জন্য, কেন আমরা ডিসিশন নিতে লেট করি? ল্যাক অফ কারেজ। আরেকটা মিস্টেক, আমরা এনবিএমই দেই না। কেন আমরা দেই না? ল্যাক অফ কারেজ। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করি না, কেন করি না? ল্যাক অফ কারেজ। যথেষ্ট এক্সাম্পল আছে, এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। সো আমরা মিস্টেক গুলো বলা শুরু করতেছি। প্রিপারেশন শুরুতেই ফার্স্ট মিস্টেক, ডিসিশন নিতে ভুল করি। সেকেন্ড মিস্টেক, প্রিপারেশন শুরু করতে ভুল করি। আমরা না এই জায়গাতেও পারফেকশনিজমের দিক থেকে একটু আর কি অবসেসড। যেমন ফর সাম রিজন হিউম্যান ব্রেইন চিন্তা করে, আচ্ছা এখন 9:15 বাজে, 9টা থেকে পড়তে বসবো। আচ্ছা, আচ্ছা এখন 2:30 বাজে, 3টা থেকে পড়তে বসবো। আচ্ছা এখন 2:40 বাজে, না রাউন্ড ক্লক হতে হবে, 3টা থেকে পড়তে বসবো। ঠিক আছে? So, এই যে দেখেন আপনি আপনার এই হিউম্যান ব্রেইনের এই হ্যাক গুলো বুঝতে হবে। এভাবে কিন্তু আপনি প্রতিনিয়ত সময় নষ্ট করতেছেন। আর এটার একটা বিগ পিকচার হলো I'm in the middle of the class. I'm in the middle of the internship. I'm at the ending of internship. So এটা শেষ হোক, দেন একদম ঝাঁপায় পড়বো। নো, কারণ আমাদের সবার একটা ল্যাগ পিরিয়ড থাকে। অর্থাৎ আপনি যখন পড়া শুরু করবেন, আপনি ফুল স্পিডে উঠতে আপনার একটু সময় লাগবে। থিংক অ্যাবাউট ইট। সো আপনার ওই প্ল্যানটার সাথে আমি এগ্রি যে আপনি পারফেক্টলি শুরু করবেন ইন্টার্নের পরে অর গ্রাজুয়েশনের পরে। কিন্তু হোয়াই নট ফ্রম নাও? এখন থেকে শুরু করলে তো আপনি একটু ফ্যামিলিয়ার হবে। কি এমন ব্যস্ততা যে 2 ঘন্টা সময় দেওয়া যাবে না? কি এমন ব্যস্ততা? চাইলেই করা যাবে। এবং সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে যে ভাই আমার আসলেই সময় হয় না, পার্কিনসন্স ল এপ্লাই করতে হবে। ভাইয়া হোয়াট ইজ পার্কিনসন্স ল? প্রোডাক্টিভিটি টুলস আমাদের হাতে নেই বলে আমরা প্রোডাক্টিভ না। সাকসেসের টুলস আমাদের মধ্যে নাই বলে আমরা সাকসেসফুল হতে পারি না। মাইন্ড ইট। অর্থাৎ আমরা না সবসময় শুধু ফোর্স করি স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল। বাট দেয়ার আর সামথিং টু ইনক্রিজ ইউর এফিসিয়েন্সি। আপনার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কিছু ল আছে, কিছু রুলস আছে। এগুলো আপনাকে শিখতে হবে, এটা শেখার জন্য আপনাকে সময় দিতে হবে। যেমন আমি আমি প্রিটি শিওর এখানে অনেকেই পার্কিনসন্স ল সম্পর্কে শুনেই নাই, যে পার্কিনসন্স ল বলতে একটা ল আছে। আজকে আমরা গুগল করব, নিজেদের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করব। হোয়াট ইজ পার্কিনসন্স ল? ওকে, তাহলে কমন মিস্টেক যেটা বলতে চাচ্ছিলাম, ডিসাইড করতে লেট করি, প্রিপারেশন শুরু করতে লেট করি। নেক্সট, ডিউরিং প্রিপারেশন কি কি মিস্টেক করি তা তো বলে শেষ করা যাবে না। এবং ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি করেন, এটা আমরা করি। ঠিক আছে, মিস্টেকটা আমরা করি, আমি করছি, আমার লাইফ থেকে বলতেছি। আমাদের একটা কমন ট্রেন্ড হলো পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার প্রিপারেশনের সময় কাউকে জানাবো না, কারণ জানালে এটা একটা স্ট্রেস। আমি যদি ফেল করি, আমি যদি পরে পরীক্ষাটা না দিই, তখন আমি মানুষের কাছে ছোট হয়ে যাব, ব্লাবলা। রাদার দিস ইজ কুল যে একদম পরীক্ষায় পাশ করলাম, পাশ করে সরাসরি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাস্ট আলহামদুলিল্লাহ, দেন কংগ্রেচুলেশন, ওকে ওকে ওকে। বাট আপনি কি জানেন জাস্ট এই জায়গাটায় আপনি যদি একটু টেকনিকটা চেঞ্জ করেন, আপনি সেই আলহামদুলিল্লাহ এন্ড কংগ্রেচুলেশন আরো আগে ঘটাতে পারতেন, ওর আরো নাইসলি ঘটাতে পারতেন। কারণ আপনি যে একটা এক্সট্রা স্ট্রেস নিচ্ছেন, হাইড এন্ড সিক গেম খেলতেছেন, নিজেকে লুকায় রাখা, এটা আপনাকে অনেকভাবে এফেক্ট করতেছে। প্রথম কথা, আপনি পিয়ার প্রেসার থেকে বঞ্চিত হচ্ছেন। পিয়ার প্রেসার, হোয়াট ইজ পিয়ার প্রেসার? ওয়েল, অনেকে না পিয়ার প্রেসারটাকে হেট করে। যদি আমরা টার্মিনোলজি ইউজ করি যে দিস ইজ পিয়ার প্রেসার, অ্যাকচুয়ালি দিস ইজ নট প্রেসার, এটা একটা হেল্প, এটা একটা এইড, যেটা আপনার ব্রেনকে অ্যাক্টিভ করতে সহায়তা করবে। আপনি কি জানেন আমাদের স্ট্রেস এন্ড আমাদের পারফরমেন্স, এটা নিয়ে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। সেই গ্রাফটা হলো বেল শেপড।
সো স্ট্রেস এন্ড পারফরমেন্সের এই গ্রাফটা বেল শেপ, এটার মানেটা কি? এটার মানে হলো এক্স অ্যাক্সিস স্ট্রেস, ওয়াই অ্যাক্সিস পারফরমেন্স। বেল শেপ মানে হলো প্রথমে লো, হাই, অনেকক্ষণ হাই, আবার লো। দ্যাট মিনস বেল শেপ কার্ভের নিচে যেহেতু এক্স অ্যাক্সিস, স্ট্রেস যখন একদমই কম, পারফরমেন্স কম। স্ট্রেস যখন বেশি, পারফরমেন্স বেশি। কারণ মডারেট স্ট্রেসে থাকলে আপনার ব্রেইন অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার বডি ওভাবে রেসপন্স করবে, পারফর্ম করবেন বেটার। টু মাচ স্ট্রেস এবং এই বেল শেপ কার্ভের মাঝখানটা অনেক ওয়াইড, দিস ইজ দ্য ব্লেসিং। অর্থাৎ আপনি অনেক স্ট্রেস নিতে পারবেন। এবং হাইলি পারফর্মিং পার্সনদের এই বেল শেপ কার্ভটা আরো ওয়াইড হয়ে যায়, অর্থাৎ তারা মিনিমাম স্ট্রেসেই অ্যাক্টিভ হয়ে যায় এবং অনেক বেশি স্ট্রেস দেওয়ার পরও তারা বার্ন আউট হয় না। বেল শেপ বলার কারণ কি, পরবর্তীতে যে ডাউন হয়ে যাচ্ছে, তার মানে আপনি ওভারলি স্ট্রেস, এখন আপনি ভালো পারফর্ম করতেছেন না, এই জন্য আপনি এখন ডাউন, আপনি ওই জায়গায় আছেন। বুঝতে পারছেন? সো দেখেন, আমরা কি পড়াশোনার ক্ষেত্রে, নিজেদের কাজের ক্ষেত্রে এসব সায়েন্স অ্যাপ্লাই করি? আমরা নিজেরা না এসব চিন্তা করি না। আমরা মনে করি ওই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ওইখানে সব সায়েন্স, ওইখানে হলো সব স্ট্র্যাটেজি, ওইখানে সব কোচ দরকার, রাইট? ওইখানে সবকিছু দরকার। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নো, নো। আমি খালি পড়বো, আমি খালি টেবিলে বসবো, হয়ে যাবে। পড়া যখন হবে না তখন কমপ্লেন করবো আমার পড়া হয় না, আমার পড়া মনে থাকে না। ঠিক আছে? ওর হয় আমার হয় না, ব্লা ব্লা। আমরা জাস্ট এখানে মাথা ভাঙতে থাকবো। ঠিক আছে? সো লার্ন অ্যাবাউট সায়েন্স। আপনি আপনার প্রোডাক্টিভ ব্যাপারে ফোকাসড অন। ছোট ছোট কিছু স্টেপ আপনার প্রোডাক্টিভিটি, আপনার বডি এন্ড মাইন্ডকে চেঞ্জ করে দিবে, বিলিভ মি অর নট। সো যদি আমরা সেটাকে বলি পিয়ার প্রেসার, পিয়ার প্রেসারটা কিভাবে আপনাকে হেল্প করে? আপনাকে বেল শেপ কার্ভের মাঝামাঝি রাখতে সহায়তা করবে। অর্থাৎ বেল শেপ কার্ভের আপনি যদি একদম লেটার পার্টে চলে যান, ওভারলি স্ট্রেস, লেস লাইকলি। ওভারলি স্ট্রেসড হয়ে গেলে আপনি আপনার কিছু পিয়ারের সাথে শেয়ার করবেন, হ্যাঁ আই এম নট ফিলিং গুড। তারা আপনাকে কিছু লাইক শেয়ার করবে যে হ্যাঁ, কারণ আমরা জানি শেয়ার করলে এই হার্ড টাইম গুলো একটু বেটার ফিল হয়, তখন আপনি বেল শেপ কার্ভে আবার মাঝখানে চলে আসবেন। আপনি প্রিপারেশন একটা লম্বা সময়, অনেক সময় আপনি আন্ডার স্ট্রেস হয়ে যাবেন, অর্থাৎ কোনো প্রেশার নাই। কারণ ইউএসএমএল স্টেপ ওয়ানের ব্যাপারটা কিন্তু এরকম না যে জুন মাসে আর জানুয়ারি মাসে পরীক্ষা, অর্থাৎ জুলাই, সরি জুন আর জুলাই, এফসিএস কবে হয় আই ডোন্ট নো, যে একটা ফিক্সড টাইমে পরীক্ষা হবে, তখন আপনি পরীক্ষাটা না দিলে খারাপ লাগবে। ইউএসএমএল এটা এরকম না। সো বিশ্বাস করেন, ইউএসএমএল প্রিপারেশনের সময় এই ধরনের স্ট্রেসটা এইভাবে আসে না, অন্যভাবে আসে। মানুষ বারবার জিজ্ঞেস করে যে পরীক্ষা কবে দিবা, পরীক্ষা কবে দিবা। এই ধরনের স্ট্রেসটা আনহেলদি। আপনি যখন একটা টিম অ্যাপ্রোচে যাবেন, ও পড়তেছে, সে পড়তেছে, আমার ওই ফ্রেন্ড পড়তেছে, সো এটা একটা হেলদি অ্যাপ্রোচ, এটা একটা হেলদি স্ট্রেস। ঠিক আছে? সো কোন স্ট্রেসটা হেলদি, কোন স্ট্রেসটা আনহেলদি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি আপনার পিয়ার এর সাথে পেসে আছেন কিনা সেটা খেয়াল করতে হবে, এবং আপনাকে কেউ গাইড করতেছে কিনা। সো নিজেকে লুকায় রাখা যাবে না। ঠিক আছে? নাম্বার 4, অ্যাপ্রোপ্রিয়েট মেন্টর চুজ করা। ওয়েল, এটা টোটালি আপনার ডিসিশন। এখানে আমি খুব বেশি কিছু বলবো না, খুব বেশি কিছু বললে বায়াসড কথাবার্তা হয়ে যাবে। ঠিক আছে? বাট হ্যাভিং এ গুড মেন্টর ইজ এ ব্লেসিং। আপনাকে ডিসাইড করতে হবে কে আপনার মেন্টর হবে, এটা টোটালি আপনার চয়েস, আপনাকে ডিসাইড করতে হবে। এবং মেন্টরের সাথে এই মেন্টির অনেক সময় ভালো রিলেশনশিপ হয় না, থাকে না। হ্যাঁ, এটা না থাকার কারণে আমি আসলে কথাটা অন্য অ্যাঙ্গেলে বলবো। আপনি যখন মেন্টর হবেন তখন কি করবেন সেটা বলবো। এজ এ মেন্টি আপনি কি করবেন সেটা আমি বলবো না। ঠিক আছে? আপনি যখন মেন্টর হবেন তখন আপনাকে কিছু ট্রুথ, ওটিপি নাম্বার দিচ্ছে কিন্তু তাহলে তো আমার আর দেখান না, অনুরোধ আটকে গেছে। আপনি যখন মেন্টর হবেন তখন আপনাকে কিছু ট্রুথ অ্যাকসেপ্ট করতে হবে। যে আপনার কাছে যে হেল্প চাচ্ছে সে কিন্তু আপনার কাছে বিক্রি হয়ে যায় নাই। অর্থাৎ হি অর শি মে নট ফলো ইউ। সে আপনার কাছে অনেক সাজেশন যাবে কিন্তু সে কিছু ফলো করতে পারবে না। এটা কমপ্লিটলি নরমাল। অর্থাৎ এটা নিয়ে আপনার স্ট্রেসড হওয়া যাবে না। আপনি যদি স্ট্রেসড হন তাহলে আপনি মেন্টর হতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, আপনাকে পৃথিবীর সবার মেন্টর বানানো হয় নাই। অর্থাৎ আপনি নিজেকে টক্সিক করে মেন্টরশিপ করার দরকার নেই। যে একজন মানুষ সে খুবই টক্সিক, সে বারবার তাকে তার প্রতিটা সলিউশনের জন্য একটা করে প্রবলেম সে শো করে। অর্থাৎ তখন আপনাকে বুঝতে হবে সে একটু স্ট্রেস আছে। আমি তাকে হেট করা যাবে না। সে একটু স্ট্রেস আছে। সে একটা অস্থিরতার মধ্যে আছে। সে অ্যাকচুয়ালি এখন মানে সলিউশনটা কি, প্ল্যানটা কি এটা গ্রহণ করার স্টেজে সে নাই। তো ওই মুহূর্তে আপনাকে চিন্তা করতে হবে এই স্টেজের জন্য আমি তার মেন্টর না। ঠিক আছে? তো এটা টোটালি আপনার নিজের মধ্যেই কন্ট্রোলটা করতে হবে। আর মেন্টিদের ক্ষেত্রে যেটা একদম বলবো যে কমিউনিকেশনটা একটু বাড়ানো দরকার, ইমপ্রুভ করা দরকার, যেন আপনার কথাবার্তা, আপনার অ্যাপ্রোচ আপনার মেন্টরকে স্ট্রেস না দেয়। এবং আপনার যখন সিটব্যাক, আপনার যখন কিছু ব্যাড মোমেন্ট, একদম না পারতে মেন্টরকে বলবেন। আর আগে মেন্টরের সাথে রিলেশনশিপটা কিরকম সেটা ডিপেন্ড করে।
রিলেশনশিপ ভালো হলে দেন সামনে অনেক কিছু শেয়ার করেন, কিন্তু না ওরকম রিলেশনশিপই না, জাস্ট মাত্র পরিচয় হয়েছে, এখনই যদি এত বেশি আবদার করেন তাহলে সে একটু ওভারওয়েলম ফিল করতে পারে। ঠিক আছে? সো ইমোশনাল কানেকশনটা একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, যেন অনেকদিন ধরে আপনি চিনেন, আপনার নিজেরই মেডিকেল অর আপনার সাথে সামহাউ সে অনেকদিন ধরে কানেক্টেড, সেটা সেন্স মেক করে। কিন্তু জাস্ট পরিচিত হলেন, এখনই তাকে ইমোশনালি খুব স্ট্রেস দিচ্ছেন, এখনই আপনার সব ইমোশনস, আপনার ব্যাড টাইমস শেয়ার করতেছেন। মোস্ট লাইকলি এইসব ক্ষেত্রে মেন্টরটা একটু ওভারওয়েলম ফিল করে। ঠিক আছে? একটু আনকমফোর্টেবল ফিল করে। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কমিউনিকেশনটা একটি সেন্স মেক করে কিনা, লাইক খুব ক্লোজ একটা কোয়েশ্চেন করতে পারি কিনা যে, "ভাইয়া এই অবস্থায় আমি কি করব?" এখন এই অবস্থায় কি করব? বিশাল বড় একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে জিজ্ঞেস করলেন, "এই অবস্থায় আমি কি করব?" এই ব্যাপারগুলো তো ওভারওয়েলম ফিল করতে পারে। তো যাই হোক আমি আবার ফোকাসড হয়ে যাই। নাম্বার 1 প্রিপারেশন ডিসিশন নিতে ডিলে করা। নাম্বার 2 প্রিপারেশন শুরু করতে ডিলে করা। নাম্বার 3 পিয়ার না নেয়া। অর্থাৎ একই সাথে আমরা কারা প্রিপারেশন নিচ্ছি তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতেই হবে আপনাকে। সামহাউ একটা গ্রুপ বিল্ড আপ করতেই হবে। সামহাউ আপনার এরকম কোন স্টাডি পার্টনার না হোক, এট লিস্ট পিয়ার থাকা লাগবে। যে হ্যাঁ, ও প্রিপারেশন নেয়, কে কোন অবস্থায় আছে আমরা মোটামুটি একে অপরের সাথে শেয়ার করি। আপনি ওপেন হবেন, তারাও আপনার সাথে ওপেন হবে, অনেস্ট থাকবে। খুবই ইম্পোর্টেন্ট। নাম্বার 4 কোন রকম কোন মেন্টর না রাখা। এই যে ব্যাড চয়েস। মাল্টিপল মেন্টর রাখা অলসো a ব্যাড চয়েস। ব্যাড চয়েস খুব বেশি ব্যাড না, আপনি মাল্টিপল ওপিনিয়ন নিতে পারেন। বাট দিন শেষে ডিসিশন আপনাকে নিতে হবে। এবং আপনাকে বলতে হবে, আপনাকে একজন মেন্টরের এগেইনস্ট আরেকজনকে থিংক করা উচিত হবে না। কারণ প্রতিটা মানুষের ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, ডিফারেন্ট ভিউ আছে। আপনি ওপেনলি তাকে জিজ্ঞেস করতে পারেন, "হোয়াই ইউ আর টেলিং দিস? হোয়াই ইউ আর টেলিং দিস?" আমি এই ব্যাপারে অ্যানসার দিতে ওপেন যে হ্যাঁ, আমি এইজন্য এটা বলি। আমি এইজন্য এটা বলব না। আমি এইজন্য এটা সাজেস্ট করি। আমি এইজন্য এটা সাজেস্ট করি না। কিন্তু আপনাকে কখনোই এরকম মনে করা দরকার নেই, এই মেন্টরটা ভালো, এই মেন্টরটা খারাপ, ব্লা, ব্লা। আপনি নিজে স্ট্রেস না নিয়ে বলবেন, "ওকে, এইটা আমার সাথে মনে হয় যাচ্ছে, এটা আমার সাথে মনে হয় যাচ্ছে।" ঠিক আছে? এগুলো আমাদের কমন মিস্টেক। এখন আসেন ডিউরিং স্টাডি আমাদের কমন মিস্টেক কি? ডিউরিং স্টাডি আমাদের কমন মিস্টেক হলো ইচ্ছাকৃতভাবে অন অ্যান্ড অফ ফেনোমেনন স্টার্ট করা। ইচ্ছাকৃতভাবে। যেমন আমি জানি এটা খুব হার্ড। আপনি অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছেন, ফ্যামিলি প্রেশার দেবে, বিসিএস, এফসিপিএস, এমডি এগুলো দিবে। কিন্তু টু বি অনেস্ট, আপনি যদি একদিকে ডেভিয়েশন হয়ে যান, আমি বলব আপনার প্যাশনে সমস্যা আছে। ঠিক আছে? আপনি জাস্ট ইউএসএমএল দিতে চান ফ্যাসিনেশন এ, আর আপনার একটা ডিগ্রি ফ্যাসিনেশন আছে। যে আপনার বাংলাদেশে একটা কমন ট্রেন্ড, যেটা একটা মানুষের পাশে যদি অনেক কিছু থাকে, এটা তাদেরকে আমরা জেনুইন মনে করি, তাদেরকে আমরা ব্রিলিয়ান্ট মনে করি। একটু খেয়াল করে দেখেন দীন মোহাম্মদ স্যারের নামের পাশে কয়টা ডিগ্রি আছে। একটু খেয়াল করে দেখেন সৈয়দ আতিকুল হক স্যারের পাশে কয়টা ডিগ্রি আছে। একটু গুগল করে দেখেন জন হপকিন্স, মেয়ো ক্লিনিক, তাদের ডক্টর গুলোর পাশে কয়টা করে ডিগ্রি আছে। সো ডিগ্রির ব্যাপারে যদি আপনার খুব ফ্যাসিনেশন এর জন্য ডিগ্রির পেছনে দৌড়ান, আমি বলব প্লিজ স্টপ ইট। একটাতে খুব ভালো করে ফোকাস হন। তো যাই হোক, এটা আমি একটা ওয়ে বললাম যখন আমাদের অন অ্যান্ড অফ হয়। অন অ্যান্ড অফ হওয়া স্টাডিতে এটা একটা রেড ফ্ল্যাগ। যেকোনো কারণেই হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে, ওয়েল এখন আমার এই জবে খুব প্রেশার বেশি, আমি এখন পড়ব না, আমি পরে পড়ব। আমি এটা একটু গুছিয়ে নিই তারপরে পড়ব। সো যখন আমরা কমপ্লিটলি অফ করে ফেলি এবং আমরা নতুন করে অন করি, তখন আমাকে একদম নতুন করে শুরু করতে হয়। আমি টোটাল আমার ব্রেইনের মানে অর্গানাইজড হওয়ার জিনিসটাই নষ্ট হয়ে যায়। সো কমপ্লিটলি অফ করা ইজ নট এ গুড চয়েস। কারণ আপনি ২৪ ঘন্টা কাজ করেন, আপনি যতই ব্যস্ত হন না কেন। সো মিনিমাম কিছু জিনিস চালায় রাখা যাবে। কমপ্লিটলি ফোকাস নষ্ট করে দেয় এমন কোন এক্সাম আমি সাজেস্ট করব না। স্টিল এটা আপনার চয়েস। যে আপনি এখন হঠাৎ করে বিসিএস দেওয়া শুরু করলেন। আমি আমি বলব যদি আপনাকে পরীক্ষা দিতেই হয়, কেউ যদি আপনাকে বাধ্যই করে যে আপনার ফ্যাসিনেশন না, কিন্তু আপনাকে বাধ্য করতেছে, দিতেই হবে, না দিলে সমস্যা হবে। কথা আরো বাড়বে। প্রিপারেশন নেওয়ার দরকার নেই। পরীক্ষা দেন যেয়ে। তাহলে আপনার ব্রেইনের ইয়েটা নষ্ট হবে না। স্টিল এটা টোটালি আপনার চয়েস। ঠিক আছে? কিন্তু সাকসেস এর বললাম না অনেকগুলো রুলস আছে। ফোকাস, ডেডিকেশন এই জিনিসগুলোও না এই জিনিসগুলোও না একটা বাধা। ঠিক আছে? সো এই কথাটা একটু একসেপ্ট করে নেন। এই জিনিসগুলো একটু বাধা। একটু ওয়েট করেন, কিছুদিন ওয়েট করেন। আমি জানি খুব কষ্ট। আমি জানি মানুষ কান ঝালাপালা করে ফেলতেছে। আমি জানি আপনার প্রতিটা বন্ধু যখন এই স্ট্যাটাস দেয় তার এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। স্টিল আপনি ফার্স্ট এড পড়তেছেন, ইউআর পড়তেছেন। আমি জানি। আপনাকে খুব ব্যথা দিচ্ছে। আমি জানি। কিন্তু আপনার ওয়ার্ক প্লেস, আপনার কলিগ, আপনার এনভায়রনমেন্ট কি হবে জাস্ট কয়েকটা বছর পর। ঠিক না? জাস্ট এটাকে ফোকাস করেন, সব ভুলে যাবেন। বিশ্বাস করেন এর চেয়ে বেশি কষ্ট হলো সেটা ভুলে যাবেন। আমি জানি আপনি বাসায় বসে পড়তেছেন, আপনি কোন জব করতেছেন না। খুব খারাপ ফিল হচ্ছে। নিজেকে ইউজলেস মনে হচ্ছে। আমি জানি। কিন্তু বিশ্বাস করেন আপনি ইউজলেস না। আপনি ইউজলেস না। আপনি অনেক কনসেপ্ট আপনি জানেন যেটা আমাদের
অনেক কনসালটেন্ট জানে না। সিরিয়াসলি আপনি প্রিটি শিওর, এবং আপনি নিজেও জানেন না যে আপনার যে বন্ধুরা ওই কিছু পরীক্ষার সাকসেস ফেসবুক গরম করে ফেলতেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, তাদের চেয়ে আপনার অনেক অনেক বেটার কনসেপ্ট আছে, আপনি নিজেও জানেন না। ওই পরীক্ষা দিলে আপনি নিজেও পাশ করে ফেলবেন, ঠিক আছে? কিন্তু এটা হিউম্যান মাইন্ড হ্যাক যে আমরা কম্পেয়ার করে ফেলি। কিন্তু এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমরা যদি হ্যাপিনেস চাই, যে কম্পেয়ার করা বন্ধ করতে হবে, ঠিক আছে? এবং আমরা যেটা করব, নিজেদের এনভায়রনমেন্টে থাকবো, যারা সেম ইউএসএমএল জার্নিতে আছে তাদের সাথে। অ্যাগেন পিআর এর ইম্পর্টেন্সটা কোথায়, ঠিক আছে? এখন আসেন ডিউরিং প্রিপারেশন, যেটা অন এন্ড অফ। কিছু কিছু সময় এই অন এন্ড অফটা আনঅ্যাভয়েডেবল। ভাইয়া অন এন্ড অফ হইছে, এখন আমি কি করব? ওয়েল, সবসময় না আমরা অন করি একটা এরিয়া থেকেই, এটা ঠিক না। ভাইয়া 6 মাস ইউএসএমএল পড়ছিলাম, গুড। মাঝখানে বন্ধ হয়েছে, গুড। আবার পড়া শুরু করছি, গুড। শুরুটা একই রকম হয়। কার্ডিওলজি দিয়ে শুরু করছি ভাইয়া, আহ ঠিক আছে, মানে যেই জিনিসটা পড়ে ফেলছে ওইটাই আবার শুরু করতেছে। 6 মাস পরে আবার কার্ডিওলজি দিয়ে শুরু করছি ভাইয়া। কারণ কি? কারণ ভাই আগে আমি যে 3টা সিস্টেম পড়ছিলাম ওগুলো ভুলে গেছি না? ওইটা রিভিশন দিয়ে এখন আমি আবার পড়বো। সে করে কি? পিছনের জিনিস রিভিশন দিতে দিতে তার আবার একটা অফ ফেনোমেনন চলে আসে। অর্থাৎ সে যখনই অন করে পুরানো জিনিস পড়ে, নতুন জিনিস আর পড়া হয় না। ওই অন থাকা অবস্থাতে ওই পুরান জিনিসটা পড়ে আবার অফে চলে যায়। তাহলে এটা করা যাবে না। এটা ব্রেক করার জন্য কি করতে হবে? মেক সিওর ইউ আর মুভিং ফরওয়ার্ড। ইউএসএমএল তে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ইউ নিড এ মেন্টর। যে আপনি সামনে মুভ করতেছেন কিনা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে চেক করবেন আমি বলে দিচ্ছি। লিস্ট করবেন আপনার প্রতিটা টপিকস এর একটা ফান্ডামেন্টাল স্টাডি হবে। ফান্ডামেন্টাল স্টাডি মানে হলো লেকচার। যে কোনো বাংলাদেশে যতগুলো কোচিং প্রোভাইডার আছে তাদের কাছ থেকে, অথবা কাপলান থেকে, অথবা বিএনবি থেকে, অর এনিথিং বাট সামথিং ফান্ডামেন্টাল, অর কাপলান, ঠিক আছে? দেন ফার্স্ট এইড, দেন ই ওয়ার্ল্ড, সবগুলো সিস্টেম, সবগুলো সাবজেক্ট, সবগুলো সাব ডিভিশনকে একটা লিস্ট করবেন, 3টা কলাম করবেন, টিক দিবেন। কার্ডিওলজি অথবা কার্ডিয়াকোলজিকেও আরো ভাগ করেন, সমস্যা নাই। কার্ডিয়াক ফিজিওলজি, কার্ডিয়াক অ্যানাটমি, কার্ডিয়াক প্যাথোলজি, কার্ডিয়াক ফার্মাকোলজি লেবেল করেন। আপনার 3টা কলাম, ফান্ডামেন্টাল স্টাডি হয়েছে কিনা, ফার্স্ট এড হয়েছে কিনা, ইওয়ার্ল্ড হয়েছে কিনা, দেন চেক করেন। চেক করতে 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 দেখবেন বুম, ইমিউনোলজিতে দেখি কিছুই করা হয় নাই, বুম, বায়োস্ট্যাট দেখি কিছুই করা হয় নাই, বুম, এটা দেখি কিছুই করা হয় নাই। দেন ফরগেট অ্যাবাউট রিভাইজিং দোজ স্টাফ। অর্থাৎ হোমোজেনাস একটা প্রিপারেশন হতে হবে, ঠিক আছে? সো যখন অন এন্ড অফ ফেনোমেনন হবেই, কিছু সাম এক্সটেন্ট সবার ক্ষেত্রে হবে, বাট মেক শিওর ইউ আর মুভিং ফরওয়ার্ড। ফরওয়ার্ড মুভ করার টেকনিক হলো এটা, নিজেকে এভাবে ফোর্স করা। তো আপনি খুবই আনকমফোর্টেবল হবেন, খুবই স্ট্রেসফুল মনে হবে, বাট মুভ ফরওয়ার্ড। এখন আসেন, সব ভুল কি ভাই খালি প্রিপারেশন যারা নেয় তারাই করে না? এই আপনার মতন মাসুম রহমানরা কি কোনো ভুল করে না? ও ইয়েস, 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 অবভিয়াসলি ভুল করে। আমি আমার লাস্ট 2টা সেশনে অনেক ভুল করেছি, আমি সেই ভুল থেকে শিখছি। তা বলেন আপনার কি কি ভুল? ও ইয়েস, ইয়েস। 1 নাম্বার ভুল, নট হ্যাভিং এ প্রপার প্ল্যান। অর্থাৎ আমি যে আমার স্টুডেন্টকে ডেলিভার করব, আমি কমপ্লিট কোর্সটা যে ডেলিভার করব, আই নিড টু বি ফলো মাইসেলফ ভেরি স্ট্রিক্টলি, ভেরি ওপেন, সবার সাথে ওপেন, ঠিক আছে? হে, আমি কার্ডিওলজি 14টা লেকচারে শেষ করব, হে আমি নিউরোলজি 16টা লেকচারে শেষ করব। এটা আপনার সাথে ওপেন থাকবে, আপনি আমাকে ফলো আপ করবেন, নাহলে আমার তো প্রেশার থাকবে না, রাইট? যে হেই মাসুম ভাই, বলছিলেন 16টা লেকচার, কেন না? হেই, আপনার আপনার প্ল্যানে আপনি দেখেন বায়োকেমিস্ট্রি কবে পড়াবেন। মাসুম ভাই, আপনি আপনার প্ল্যানে দেখান কবে আপনি জেনেটিক্স পড়াবেন। মাসুম ভাই, আপনি দেখেন আপনি আপনার প্ল্যানে কবে ইমিউনোলজি পড়বেন। না হলে সাম অফ আস, আমাদের কিছু সিলেকশন বায়াস আছে। কারণ আমরা যারা লেকচার প্রোভাইড করি, আমরা যারা কোর্স প্রোভাইড করি, আমাদের কমফোর্ট জোন বলতে একটা কথা আছে নাকি নাই? আমি যদি সব সাবজেক্টেই সমান কমফোর্টেবল হই, তাহলে আমি একজন মিথ্যাবাদী। আর আমি যদি বলি ওয়েল, আমি এই এটাতে কমফোর্টেবল, এটাতে আমি একটু কম কমফোর্টেবল, বাট আই ক্যান টিচ ইউ, আই ক্যান হেল্প ইউ, দিস ইজ দ্য ট্রুথ। সো যারা কোর্স প্রোভাইড করে তাদের সবারই কিছু এরিয়া আছে কমফোর্ট, কিছু এরিয়া আছে আনকমফোর্ট। তারা যেটা করে, তারা না, আমি আমার কথা বলবো, অর্থাৎ এজ এ হিউম্যান বিং আমরা যে কাজটা করতে পারি, বারবার আপনাকে কমফোর্ট জোনে রাখতে পারি। আমার আনকমফোর্টেবল এরিয়াতে আপনাকে নিব না, তখন আপনার প্রিপারেশনটা হোমোজেনাস হবে না। কিভাবে সলভ করতে হবে? যারা আমরা কোর্স প্রোভাইড করি, হ্যাভিং এ লাইক অর্গানাইজড প্ল্যান, ভেরি অর্গানাইজড প্ল্যান, এবং সেটাকে ট্র্যাক করতে হবে, এবং সেটা ওপেন করতে হবে সবার জন্য। আপনি কিভাবে ওভারকাম করবেন? লিসেন,
আপনি অন্য মানুষকে ব্লেম দিতে পারেন, দিন শেষে ক্যারিয়ারটা আপনার, লাকটা আপনার। সো আপনাকে আপনার নিজস্ব প্রোটোকল ফলো করতে হবে যে আমার এটা টু ডু লিস্ট, মাসুম ভাই এটাতে হেল্প করতেছে, আমার এই কাজটা এখনো বাকি আছে, বাট মাসুম ভাই স্টিল ইন দ্য কার্ডিওলজি অর নিউরোলজি অর এন্ডোক্রাইনোলজি অর সামথিং ইন দ্য সিস্টেমেটিক থিং, বাট আমার এই জায়গায় উইকনেস আছে, আমার উইকনেস বায়োস্ট্যাটে। ওয়েল, আমি এই সপ্তাহে 2 দিন বায়োস্ট্যাট করবো, আমি এই সপ্তাহে 3 দিন আমার উইকনেসের এরিয়াটা বলবো। আমি তো এই সাবজেক্ট ভাই কোনোদিন পড়ি নাই, আই ডোন্ট নো মাসুম ভাই আমাকে কবে এটা পড়বে, ওই ভাই কবে আমাকে এটা পড়বে, আই কান্ট ওয়েট দ্যাট লং। আমি এই সপ্তাহে কিছু জিনিস এখান থেকে পড়বো। আই উইল আস্ক মাসুম ভাই, হে মাসুম ভাই আপনার লেকচারের বাইরে এই 2টা সাবজেক্ট পড়ার জন্য আমাকে কি করণীয়? ঠিক আছে। আমরা আরেকটা কমন মিস্টেক কি করি, ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যান না দেওয়া। এখানে প্রতিটা মানুষ একরকম হবে না, এক একজন এক এক রকম হবে, রাইট? এটাই স্বাভাবিক। কারো একটু মেরিট বেশি, কারো একটু মেরিট কম, কেউ একটু র্যাপিড আগাবে, কেউ একটু লেস র্যাপিড আগাবে, এটা খুবই স্বাভাবিক। এক একজনের স্টার্টিং পয়েন্ট একই রকম। এখানে কেউ বিগিনার না, কেউ অলরেডি 3টা সিস্টেম শেষ করে ফেলছে। তাদেরকে হোমোজেনাস বানানোর চেষ্টা করাটা একটা ভুল ডিসিশন। সো তাদেরকে কিভাবে আমরা হেটেরোজেনাস বানাবো বা বানানো উচিত? সো ইট শুড বি ওপেন, আই মিন আমাকে মাল্টিপল অপশন দিতে হবে, আপনাকে মাল্টিপল অপশন চাইতে হবে। যেমন ফর এক্সাম্পল আপনি বিগিনার না, দেন অ্যাগেন আমি আপনাকে রেইনফোর্স করবো আপনার কোথায় কোথায় গ্যাপ আছে, কমপ্লিট গ্যাপ। ফান্ডামেন্টাল পড়া হয় নাই, ফার্স্ট রিড পড়া হয় নাই, কোশ্চেন ব্যাংক করা হয় নাই, দেন আমি আপনাকে ফোর্স করবো ওগুলা পড়েন। আর আমার যে লেকচার এটা হবে আপনার জন্য রিভিশন। অর্থাৎ লেকচারে বসে থাকলে তো এটা দেখতে খারাপ লাগবে না, এরকম লেকচার দেখতেছি, একটা ভিডিও চলতেছে, ওয়েল গুড, এটা আমার রিভিশন হচ্ছে। আমার নিউরোলজি এর আগে আমার পড়া হয়ে গেছে, কার্ডিওলজি আগে পড়া হয়ে গেছে, সো এটা আমি জাস্ট রিভিশন হয়ে যাবে। আমি উইকলি টাইমটাকে ভাগ করবো এরকম যে ওকে আমি এই লেকচারের পিছনে 3 ঘন্টা সময় দিব, লেকচারের জিনিসগুলোকে রিভিউ করার জন্য। লেকচারের পিছনে 3 দিন, ওই 3 দিন আমি লেকচার দেখবো 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে, তার 2 ঘন্টা তার দিন জানা। বাকি পুরো সময়টা লেকচারে যা যা পড়ানো হয় ওই রিলেভেন্ট ইওয়াল দেখবো, ওই রিলেভেন্ট ফার্স্ট এড দেখবো। এরপর সপ্তাহে আমার 4 দিন বাকি থাকে, 4 দিন আমি আমার প্ল্যান নিয়ে কাজ করবো। তাহলে আপনার জন্য প্ল্যানটা হয়ে যাবে ডিফারেন্ট, যে কিনা বিগিনার না। আর যে বিগিনার তার জন্য আবার প্ল্যানটা হবে ডিফারেন্ট। অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যানে নিজেরা বিশ্বাস করি না, যারা কোর্স প্রোভাইড করে তারা বিশ্বাস করে না। দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক। অ্যাগেন, স্টুডেন্টেরও কিছু মাইন্ডসেট থাকে, টিচারেরও কিছু মাইন্ডসেট থাকে। ধরে না এটা 9 মাসের কোর্স আর 10 মাসের কোর্স, আমি কখনোই সাজেস্ট করবো না আপনি 10 মাস একদম এখানে পড়বেন তারপরে পরীক্ষা দিবেন। নো, এরকম করা উচিত না। সো এই ক্ষেত্রে আমার সাজেশন কি, মুভ ফরওয়ার্ড, অর্থাৎ জাম্প করেন সামনে। আপনাকে সামনে জাম্প করার কিছু টুল প্রোভাইড করতেছি কিনা আমি, নাকি আমি আপনাকে ধরে রাখতেছি, এ ব্যাপারে আপনাকে খেয়াল করতে হবে প্লিজ, সত্যি। তা সেক্ষেত্রে কি কি চেক করা, অর্থাৎ যখন যে সিস্টেম পড়ানো হয় মেক শিওর দ্যাট আপনার পেজটা ঠিক আছে, ওই সিস্টেম লেকচারে যা পড়ানো হচ্ছে ডান, ফার্স্ট এড ডান, প্যাথোমা ডান, ইওয়াল ডান। চেষ্টা করবেন যে 3 দিন পড়ানো হয় 4 দিনের মধ্যে আপনি ওইটাকে কমপ্লিট করে ফেলার, যদি আপনি সামনে মুভ করতে চান। বাকি থাকে 3 দিন, ওই 3 দিন নিজে নিজে কিছু জিনিস পড়বেন। তো নিজে নিজে পড়লে ভাই আমি পড়বো কোথা থেকে? ওয়েল, সবকিছু লেকচার ভিডিও অ্যাভেলেবল। আপনি চাইলে আমার প্রিভিয়াস ক্লাসের লেকচার ভিডিও নিতে পারেন, যদি আপনি আমার উপর খুব বেশি ইমপ্রেসড হন, ওয়েল মাসুম ভাই পড়ানো ভালো লাগে, ওকে তাহলে আমার লেকচার নেন। না, মাসুম ভাই লেকচারে হতে হবে এরকম কোনো কথা নাই, এনিথিং, এনি লেকচার। কারণ তখন আপনি একটা রিদমের মধ্যে চলে আসবেন, পড়ালেখার একটা রিদমের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? দেন টক টু ইউর মেন্টর যে হে আমি এভাবে করতে চাই, ইজ ইট ওকে? অ্যাবসলিউটলি ওকে, হোয়াই নট? ঠিক আছে? তাহলে এইভাবে আপনি আপনার চাইলে স্পিডটাকে বাড়াতেও পারেন, স্পিডটাকে কমাইতেও পারেন। বাট আমি সাজেস্ট করব স্পিডটা বাড়ানোর ব্যাপারে গোল করতে, এবং এই প্ল্যান গুলো হবে ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান। আর কি কি কমন মিস্টেক আছে? কমন মিস্টেকস হলো ইওয়াল দেরিতে শুরু করা। আমি বলবো ইওয়াল প্রথম থেকে শুরু করতে, হোক না ভুল হোক, ভুল করে করে শিখবো। কারণ আপনাদের এখানে ম্যাক্সিমামই ফিফথ এর নিচে মনে হয় না কেউ আছে, ঠিক আছে? তো ফিফথ এর নিচে না থাকলে তাহলে তো অ্যানাটমি ফিজিওলজি দেখি না, ইউএসএমএল তে কিভাবে কোশ্চেন আছে দেখি না, পারি কিনা, না পারলে নাই, না পারলে শিখবো, পারলে পারবো। তারপরে কথা কি, এনবিএমই দিতে খুব লেট করা। আমরা মনে করি একদম ফার্স্ট এনবিএমই তে একদম ছক্কা হতে হবে। কেন রে বাপ, পুরো একটা পরীক্ষার ফ্লেভার নেই না, সমস্যা কোথায়? আমি তো জানি আমি প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিই নাই, তার মানে স্কোরটা একটু খারাপ আসবে। এনবিএমই দেই, এনবিএমই দিয়ে দিয়ে কিছু জিনিস শিখবো। আপনি জানেন যখন আপনি নিজেকে এরকম স্ট্রেসফুল এনভায়রনমেন্টে ফোর্স করবেন যে থিঙ্ক করলাম, ওহো এটা অ্যান্সার, হ্যাঁ, আপনি জানেন ওই সময় আপনার রিটেনশন অনেক বাড়বে। সো নিজেকে এরকম স্ট্রেসফুল এনভায়রনমেন্টে ফেলতে হবে, ঠিক আছে? এগুলো আমি মোটামুটি বলবো যে কমন মিস্টেকস। আরেকটা কমন মিস্টেকস হলো যে ফুললি প্রিপেয়ার না হয়ে রেজিস্ট্রেশন করা। দেয়ার আর লট অফ পিপল, তারা ফুললি প্রিপেয়ার হয় নাই, তারা কোনো গাইডেন্স ছাড়া, কোনো মেন্টরের পরামর্শ ছাড়া অথবা সহ আমি জানি না কি করছে, রেজিস্ট্রেশন করছে,
দেন ওই রেজিস্ট্রেশনের যে গিভেন টাইম 3 মান্থ উইথ 3 মান্থ এক্সটেনশন, সেটার মধ্যে পরীক্ষা দিতে পারে নাই, পুরো $1000 গচ্চা। তাদের জন্য আমার খুবই কষ্ট হয়, ঠিক আছে, তাদের জন্য আমার খুবই খারাপ লাগে। বাট এই এত বড় একটা মিস্টেক থেকে আমাদের কিছু শেখা উচিত, কিছু জানা উচিত, ঠিক আছে। তা যাই হোক, যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিচ্ছেন তাদের জন্য লেট প্রিপারেশন নিতে দেরি করা, ডিসিশন নিতে দেরি করা কথাগুলো ইম্পর্টেন্ট না। যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। অন এন্ড অফ ফেনোমেনন বন্ধ করেন। নাম্বার 2, এক জায়গায় ঘুরপাক খান না, সামনে আগান। দেখেন কোন জিনিসটা কোনোদিন কিছুই পড়া হয় নাই, তারপরে দেখেন কোন জিনিসটা রিওয়ার্ড করা হয় নাই, তারপরে দেখেন দুইটার মধ্যে ফার্স্ট এড রিওয়ার্ড করা। আর যদি আপনি এরকম হন যে না এরকম কিছুই নাই, ফার্স্ট এড রিওয়ার্ড পড়া হয় না, এরকম কোনো কিছুই নাই, কংগ্রেচুলেশনস, শুরু করেন এনবিএমই দেয়া। দেখেন এনবিএমই তে কোন এরিয়া খারাপ আসতেছে, দেন আপনি উইক এরিয়াতে পড়াশোনা করেন। এরপরে ফার্দার স্টেপ কি, আপনি কে, আপনারা অ্যাকচুয়ালি কে কোথায় আছেন আই ডোন্ট নো, বাট ট্রাস্ট মি, আমি আপনাকে আমি ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান অথবা ইন্ডিভিজুয়ালাইজড কথা বলতে এখানে মাত্র 47 জন 50 জন, এক মাসের মধ্যে 50 জনকে কভার করে ফেলা সম্ভব। প্রতিদিন 2 জনের সাথে কথা বলতে হয়ে যায়, ঠিক আছে, যদি আপনারা এরকম কোঅপারেট করেন। কিন্তু কোঅপারেট যদি না করেন, বলবেন 5 মিনিট কথা বলবেন 1 ঘন্টা, তখন তো খারাপ লাগবে আমার, তখন আমি নেক্সট টাইম অ্যাভয়েড করবো, রাইট। বাট ইন্ডিভিজুয়ালাইজড একটা প্ল্যান দেওয়া কোনো ব্যাপারই না, আপনাকে আগে বুঝতে হবে আপনি কোথায় আছেন, ঠিক আছে। তবে অলরেডি আমি অনেক প্ল্যান দিয়ে দিছি যে কিভাবে আপনি এক জায়গায় ঘুরপাক খাওয়া, এই ব্যাপারে আপনি আর কি ইয়া করবেন না, ঠিক আছে। নাও আমার কোচিং এর সিস্টেম সম্পর্কে একটু বলতেই হবে, কারণ আজকে এটা ওরিয়েন্টেশন ক্লাস, যারা অলরেডি স্টুডেন্ট তারা তো এটা ডিজার্ভ করে যে তাদের জন্য কিছু বলি। ওয়েল, আমি যে কাজটা করব সেটা হলো আমি ফার্স্টে লাইন বাই লাইন পড়বো, এটাকে যত বেশি এক্সপ্লেইন করা যায়, প্যালেটেবল করা যায়, এনজয় করা যায় সেটা। কারণ আমরা সবাই মনে করি পড়ালেখা এটা একটা স্ট্রাগল, হার্ড ওয়ার্ক, মোটিভেশনাল ভিডিও দেখে মানে শক্ত হয়ে স্টিফ হয়ে পড়তে বসি। দিস ইজ এ মিস্টেক। কারণ আপনাকে পড়াশোনাতে এবং টেবিলে লার্নিং প্রসেস, এক্সাম, এখানে লাইফের একটা সিগনিফিকেন্ট পোর্শন ব্যয় করতে হবে। সো স্টাডিটা হতে হবে খুব এনজয়েবল। স্টাডিটা যখন এনজয়েবল হবে তখন আপনার লার্নিংটা ভালো হবে। আপনার পড়ালেখার ওয়ে অফ থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে। আপনাকে থিঙ্ক করতে হবে বেশি পড়ার মধ্যে, মেমোরাইজ করতে হবে কম। থিঙ্কিংটা মানে থিঙ্কিং এর ওয়ে গুলো কি সেটাই আমি অ্যাকচুয়ালি লেকচারে চেষ্টা করব ইমপ্লিমেন্ট করার, যে আপনি থিঙ্ক করতেছেন। আমরা অনেক সময় প্যাসিভ রিডার হই, অর্থাৎ পত্রিকার মতন ফার্স্ট এড পড়ি, অর্থাৎ টেক্সট পড়ি এবং মেমোরাইজ করার চেষ্টা করি, তখন আমরা এনজয় করি না এবং আমাদের রিটেনশন কম হয়। আমি চেষ্টা করবো আপনার প্যাসিভ রিডিংটাকে কিভাবে অ্যাক্টিভ রিডিং করা যায়, অর্থাৎ আপনি পড়ার সময় সেটা বেশি বেশি থিঙ্ক করেন, ঠিক আছে, তাহলে আপনার রিটেনশন বাড়বে। আর কি করবো সেটা হলো কিছু একটা জিনিস আমি সবসময় ইয়া করি, সেটা হলো মেন্টাল হেলথ। আমি জানি ইউএসএমএল প্রিপারেশনটা খুব স্ট্রেসফুল, আপনি যেন মেন্টালি বেটার ফিল করেন, মেন্টালি যেন আপনি সুস্থ থাকেন, মানে মোটিভেটেড ফিল করেন, এটা আমার অ্যানাদার গোল। সো খুবই সিগনিফিকেন্ট একটা গোল। আমি আরেকটা কাজ করবো যেটা, সেটা হলো স্টুডেন্ট ট্র্যাকিং এন্ড ট্র্যাকিং মাইসেলফ। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? কারণ আমি জানি আমি কি মিস্টেক করছি লাস্ট 2টা সেশনে, অর আমি যে শুধু 2টা সেশন গ্রুপে পড়াইছি ব্যাপারটা না, অনেককে পার্সোনালিও পড়াইছি, রাইট? তা সেখান থেকে আমি মিস্টেক গুলো আমি এখানে ইয়া করবো, যে স্টুডেন্ট ট্র্যাকিং করাটা। তা অ্যাকচুয়ালি যেটা হয় ইউএসএমএল তে যারা পড়ে তারা সবাই ম্যাচিউর, তারা সবাই খুব বড় বড় মানুষ, হ্যাঁ, তাদেরকে ফোর্স করা, তাদের প্রতি একটু রুড হওয়াটা একটু কঠিন। এমনিতেও তো বাচ্চাদের সাথেও রুড হওয়া কঠিন, কিন্তু আমাদের মানে কি বলবো, মানে কমপ্লেন্সটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ। কারণ একটা বড় মানুষ, সে ডাক্তার হয়ে গেছে, সে যদি আমার কথা না শুনে আমি তাকে কি করতে পারি, মানে একটু রেজিস্ট্যান্স ফিল হয়। আরেকটা ব্যাপার হলো অনেক মানুষের সাথে কানেকশন হয়, আমি অ্যাকচুয়ালি ট্র্যাক হারাই ফেলি, যে তার খবর নেওয়া হয় না, ওর খবর নেওয়া হয় না। তো আমি যেটা করতে চাই এবার গ্রুপ ওয়াইজ এটা করতে চাই, যে গ্রুপের মধ্যে আমি এই ট্র্যাকিং সিস্টেম দিব। সেখানে আপনারা যেটা করবেন, আপনি প্রতিদিন কত পেজ ফার্স্ট ট্র্যাক করলেন, কয়টা ইউআরএল করলেন, আপনি এক জায়গায় ইনপুট দিবেন। দেওয়ার পরে মাস শেষে আপনি গ্রাফ আকারে সেই প্রেজেন্টেশনটা দেখবেন। আমার একটা গ্রাফের লাইন থাকবে, এই গ্রাফটা আপনাকে বলে দিবে যে এটা হলো টার্গেট ছিল, যে প্রতিদিন যদি 40টা করে ইউআরএল করে তাহলে গ্রাফটা এরকম হবে। আপনি যদি প্রতিদিন 40টা না করে 30টা করে করেন তাহলে আপনার গ্রাফটা ইউনিফর্ম হবে বাট একটু নিচে। আপনি যদি 40টা না করে 50টা করেন তাহলে আপনার গ্রাফটা হবে আমার টার্গেট গ্রাফের উপরে। আপনার কনসিস্টেন্সিতে যদি সমস্যা থাকে তাহলে আপনার গ্রাফটা যেখানে থাকুক না কেন ঢেউ খেলানো হবে। ঠিক আছে? সো আপনি দিন শেষে মাস শেষে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায়। যে আপনি কনসিস্টেন্ট না থেকে কি শেষ পর্যন্ত গোল অ্যাচিভ করতে পারছেন কিনা? নাকি কনসিস্টেন্সি ড্রপ করার জন্য আপনি শেষ পর্যন্ত গোলে পৌঁছতে পারেন নাই। সো হোয়ার ইজ ইউর প্রবলেম? আপনি এই গ্রাফে অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারবেন, যে যেই মানুষটা ভালো পারফর্ম করলো তার আসলে কিটা কোথায়? তার কিটা হলো কনসিস্টেন্সিতে। ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আপনি হয়তো অনেকদিন ধরে ভাবতেছেন আমি ইউএসএল প্রিপারেশন শুরু করব, কিন্তু প্রিপারেশন শুরু করেন নাই। টেল মি অ্যাবাউট দিস। লাস্ট
365 দিনে অর্থাৎ লাস্ট 1 বছরে যদি দৈনিক 5টা করে ইভল্ট করতেন, 5টা করে ইভল্ট করতেন, 10টা করে ইভল্ট করতেন, কতগুলো ইভল্ট করা হতো? 10টা করে ইভল্ট করলে পুরো ইভল্ট শেষ হয়ে যেত। 10টা ইভল্ট করা কি খুব কঠিন ছিল? ধরে নিচ্ছি আপনার লাস্ট ইয়ার খুব হার্ড, খুব টাফ গেছে। কিন্তু ভাই ঈদের দিনও 10টা ইভল্ট করা যায়। ঈদের দিনও যখন সবাই ঘুমায়-টুমায় পড়ে বা টিভি দেখায় ব্যস্ত হয়ে যায় তখন 10টা ইভল্ট করা যায়। খুব বেশি কিছু না। ঠিক আছে? সো এটা আমার অ্যানাদার টেক হোম মেসেজ। কমপ্লিটলি পড়ালেখা স্টপ করা যাবে না। স্টিক উইথ দ্য মিনিমাম থিং। আপনি ডিফাইন করবেন আপনার মিনিমাম থিং কোনটা। আজকে যারা এখানে অংশগ্রহণ করলেন, আজকে আমার সাথে প্রমিস করেন, প্রতিদিন পড়তে বসবেন, জানার জন্য পড়বেন, নতুন জিনিস পড়বেন, মিনিমাম কিছু জিনিস পড়বেন। মেন্টাল হেলথের ব্যাপারে সচেতন হবেন ইনশাআল্লাহ। সো আমার বক্তব্য এখানে এই পর্যন্ত শেষ। এখন আমি চলে যাব যে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে এখানে আমার অনেক পিছনের স্টুডেন্ট যারা কিনা আমার ইউএসএমএল ব্যাচে অথবা ইউএসএমএল ব্যাচে না অন্য কোনো একটা ভাবে স্টুডেন্ট টিচার রিলেশনশিপের সাথে জড়িত, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো কমেন্ট করতে চান, কমেন্টের ধরন বলে দিচ্ছি। কমেন্টের ধরন হবে হোয়াট ইউ লার্ন ফ্রম ইউর জার্নি, অর্থাৎ আপনি আপনার জার্নি থেকে কি কমন মিস্টেক করছেন, কি আপনি স্ট্র্যাটেজি আপনাকে হেল্পফুল করছে, এমন কেউ যদি কোনো কিছু শেয়ার করতে চান একটু হ্যান্ড রেজ করেন অর সামথিং কোনো সিগন্যাল দেন, আমি ফ্লোর দিব কথা বলার। এনিওয়ান? এরকম মানুষের অভাব নেই। আমি ওইভাবে মার্কেটিং করি না ফেসবুকে যে লাইক হ্যাঁ আমার ব্যাচের এত সাকসেস, এই সাকসেস, এই সাকসেস, বাট ট্রাস্ট মি অভাব নেই। এনিওয়ান? ক্যান আই? হ্যাঁ, ফারাজুই আপু অবশ্যই। সো এখন কথা বলবে ফারাজুই আপু। জি আপু আমাদের আমার সাথে অনেকদিন ধরে কানেক্টেড ছিল। জি আপু অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।